আসসালামু আলাইকুম। একটা রাজার গল্প বলি, ওটা দিয়ে আজকে আসলে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে যে এক রাজার কাছে ব্যবসায়ীরা চলে আসছে হুড়মুড় করে সবাই মিলে, হুজুর আমাদের ব্যবসা তো ভালো যাচ্ছে না, আমরা তো চালের দাম একটু বাড়াতে চাই, কিন্তু বাড়ালেই তো জনগণ হাউকাউ করবে, আপনার কাছে অভিযোগ নিয়ে আসবে, তো আমরা এখন কি করব বলেন। তখন রাজা বলল, তোমরা কত বাড়াতে চাও? বললো 50 টাকা করে চালের কেজি করতে চাই হুজুর। তো 50 টাকা করবে, এখন কত আছে? বলে 25 টাকা হুজুর, এ টাকায় হচ্ছে না, আমাদের অনেক ঝামেলা হচ্ছে, কষ্ট হচ্ছে, তো তাহলে কি করা যায়? রাজা বলল, কোনো সমস্যা নেই, যাও 75 টাকা করে চাল বিক্রি করো। তো বললো 75 টাকা করে। বললে যাও। রাজা বলে, যাও তোমরা বিক্রি করো, তারপরে আমি দেখতেছি বিষয়টা। তো রাজা সত্যি সত্যি বাজারে 75 টাকা করে চাল, সবাই একযোগে, কেউ 25 টাকা চাল বিক্রি করছে না। 25 টাকার চাল 50 টাকায় 75 টাকায় বিক্রি হচ্ছে। লোক জনগণ তো পাগল হয়ে গেল, যেটা মাথা খারাপ নাকি, এটা মগের মূল্য নাকি, 25 টাকার চাল একবারে 75 টাকা বিক্রি হবে। রাজার কাছে সব দৌড়। রাজা বলল, কি সমস্যা তোমাদের? বললো যে, দেখেন হুজুর, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, অথচ চালের দাম এখন হয়ে গেছে 75 টাকা, আমাদের তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে। তখন বলে, কেন আগে কত কিনতা? বললো যে 25 টাকায় কিনতাম হুজুর। কত হইলে ভালো হয়? তখন কেউ কেউ হয়তো বলে যে এত হলে ভালো হয়, এত ভালো হয়, কিন্তু উনি বলে, ঠিক আছে যাও, আমি তোমাদের সবার জন্য, ওদেরটাও দেখতে হবে তোমাদেরটাও দেখতে হবে, মাঝখানে একটা করে দিচ্ছি, 50 টাকা করে চালের কেজি। তোমরা রাজি আছো? জনগণ বললো, হ্যাঁ হুজুর আমরা রাজি আছি, 50 টাকা চালের কেজি। ব্যবসা ডেকে বললো সবার সামনে, এই তোমরা গরিব মানুষের কথা চিন্তা করো না, নিজে নিজে হচ্ছে যে 75 টাকা চালের কেজি করছো, যাও মানুষের জন্য কাজ করো, সবসময় ব্যবসা দেখলে হবে না, কালকে থেকে তোমরা 50 টাকা করে চালের কেজি বিক্রি করবা। জি হুজুর। জনগণও খুশি, ব্যবসায়ীরাও খুশি। এই হচ্ছে রাজা, ভণ্ড রাজা, যার জন্য দেশের মানুষের প্রতি যার কোনো ভালোবাসা নাই, সে আসলে ব্যবসায়ী বান্ধব। এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা বিশাল নোটিশ দিয়ে কালকে সবাইকে জানিয়ে দিল যে বিশাল কূটনৈতিক সফলতা, যুক্তরাষ্ট্র আমাদের 35 ছিল, 30% কমিয়ে 20 করেছে। তার মানে 35 থেকে কমে আমাদের 20% শুল্ক করে দিয়েছে, তাই তো? তো ওইটাই উনি বলতেছে বিরাট সফলতা আমাদের, কিন্তু মূলত আমাদের তো আরও আগের 15% আছে না, 15 থেকে যদি আরও 20 যুক্ত হয় তাহলে কত হলো? টোটাল 35%। সেম থাকলো। যুক্তরাষ্ট্র তো সেটাই চাইছিল, 35% থাকতে। রাষ্ট্রপতি, আমাদের প্রধান উপদেষ্টা, খুব গর্বের সাথে এটা বলে বেড়াচ্ছে, এবং তার প্রেস উইং বেশ অ্যাক্টিভ এই বিষয়টা, তাদের এই কূটনৈতিক সফলতা প্রচার করার জন্য। তারা বলছে যে নেগোসিয়েশন করেই তারা এই সিদ্ধান্তে আসছে, কিন্তু আমরা জানি, সাংবাদিক হিসেবে আমরা জানি, মূলত ট্রাম্প কারোর সাথেই কোনো বৈঠক করে নাই। উনি একটা জেনারেল গাইডলাইন দিয়েছে যে আমাদের এই 100 শর্ত যারা মানবে তাদের আমি 20% ট্যারিফের আওতায় নিয়ে আসবো। 100 শর্ত কি সেটা, আবার নন ডিসক্লোজার, মানে গোপন রাখতে হবে, এই শর্তে দিয়েছে। তার এই 100 শর্তে আমাদের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব এবং আমাদের রজার ফেদেরার আর কি, রজার খলিলুর রহমান, উনিরা গিয়ে বসে থেকে এটা শুধু কাগজে সাইন করে চলে আসছে। এখন ঘটনাটা হচ্ছে যে গোপনটা কেন প্রকাশ্য হবে না? যদি আমাদের টাকা আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা জানবো না আমাদের টাকা কোথায় যাবে, কেন যাবে? 25টা বোয়িং বিমান কিনেছে, কেনার চুক্তি করে আসছে আমাদের, আসলে অথচ বিমান সিভিল এভিয়েশন জানেই না যে বিমানতে কিনতে হবে, বিমান রাখার জায়গা আছে কিনা, চালানোর রুট ঠিক আছে কিনা, এগুলো কোনো কিছু কারোর সাথে কোনো আলাপ না করে শুধু কিনে আসছে। এই সমস্ত কিছু বিনিময়, এবং আরও জানি, আরও অনেক কথা আসলে এখনই বললে মনে করবেন যে আগে বলছেন, আপনি বেশি বোঝেন, তো এই কম একটু বুঝি, কয়েকদিন পর আপনারা নিজেরাই বলা শুরু করবেন। এই জন্য শুধু যেটা জানছেন আপনারা শুধু সেটুকু নিয়েই বলি। ফলে সরকার একটা গোপন খেলা খেলছে, যে যার মতো, যে যেখানে যেভাবে খুশি তাকে সেভাবে খুশি করছে, মূল কাজটা তারা করে যাচ্ছে। মূল কাজটা কি করছে? মূল কাজটা হচ্ছে আমাদের দেশের ক্ষতিটা করে যাচ্ছে। কারণ এই সরকারের রাজনৈতিক কোনো জবাবদিহিতা নাই, জনপ্রতিনিধি যেহেতু না, তাহলে তাদের আর কোনো দায়বদ্ধতা নাই, ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করতে, ওনারা তো কারো ম্যান্ডেট নিয়ে আসেননি। ওনারা বলছেন যে আমাদের ছাত্রদেরকে
ছাত্ররা আমাদেরকে বসিয়ে দিয়েছে, আমাদের নিয়োগদাতা হচ্ছে ছাত্র, ছাত্রদের জন্য যথেষ্ট করেছে। এই যে দেখেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সব দিয়ে গার্ড দিয়ে দিচ্ছে না, 64 ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াক, পদযাত্রা বলেন না, যেভাবে যে নামেই বলেন, এদের তো অন্য কোনো রাজনৈতিক দল তো এই সুবিধা পায় নাই কখনো। তো নিয়োগদাতা হিসেবে এই সুবিধাটা তারা প্রোভাইড করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সুনাম হোক, দুর্নাম হোক, বদনাম হোক, হ্যাঁ, গালি খেলে হোক, যে যার যেভাবে বলছে পারছে বলছে, তারপরে ওইটা দিয়েছে। তো এইটা হচ্ছে নিয়োগকর্তার সুবিধা। আরও কয়েকটা সুবিধা দিয়েছে না, যেখানে সেখানে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তারপরে নিয়োগ বাণিজ্য করছে, বদলি বাণিজ্য করছে। এগুলোর জন্য যে এক্সেসটা ধরছে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাউকে ধরছে না। এখন পর্যন্ত প্রায় সব জেলায় সমন্বয়কদের নামে অভিযোগ উঠেছে। কয়জন জেলে আছে দেখেন। আইন মন্ত্রণালয় এদেরকে নিয়ে কাজ করছে না। আইন মন্ত্রণালয় কি কাজ করছে? আইন মন্ত্রণালয়ও এই 1 বছরে ফিরিস্তি দিয়েছে তাদের সফলতা। এখানে সব থেকে বড় সফলতা কি জানেন? তারা এই বিগত 1 বছরে কতজনকে নিয়োগ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে অনেক, 4000-এর মতো, 4000 প্লাস, প্রায় 5000 নিয়োগ দিয়েছে। এখন যে কাজটাতে টাকা আছে, টাকার যোগ যেখানে আছে, নিয়োগ হওয়া মানেই, বদলি হওয়া মানেই, হ্যাঁ, বাণিজ্য হলেই আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তো বলেই দিয়েছে যে আসিফ নজরুল সাহেব ফুল ফ্যামিলি প্যাকেজ করে আমেরিকা পাঠিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র পাঠিয়ে দিয়েছে, এবং সেখানে তাদের বসতি থেকে শুরু করে সমস্ত কিছু ওয়েল ইকুইপড সিস্টেম ব্যবস্থা করে শেষ করেছে। এখন শুধু উনি একা আছে, যদি জাঙ্গিয়া পরেও পালাইতে হয় এটা কোনো সমস্যা নাই, কারণ শুধু যে দেশ থেকে বের হয়ে যেতে পারলেই হবে। হ্যাঁ, এইখানে ওনার কোনো সমস্যা নেই, ওনার যা করার সব দেশের বাইরে ওনার অলরেডি জমা হয়ে গেছে। এখন ওনাকে আপনারা যদি প্রশ্ন করেন যে কই 26 লক্ষ ভারতীয় বের করেন, পারে না। উনি এক জায়গায় বলেছেন, ঠিক আছে, বক্তব্য দেশে বলেছেন, দেখেন তখন আমি সরকারের কোনো দায়িত্বে ছিলাম না, তখন আমি আম পাবলিক ছিলাম, আমার কাছে তখন তথ্য উপাত্ত এভাবে ছিল না। হ্যাঁ, তো আমি শোনা উঠলে আমি বলছি, সবাই বলছে, আমিও বলছি, কিন্তু এখন যখন আমি দায়িত্ব নিয়েছি, এখন তো দায়িত্ব থেকে তো আমি এইরকম অদায়িত্বপূর্ণ কথা বলতে পারি না, ঠিক আছে। এখন পর্যন্ত একটা ভারত বিরোধী কোনো চুক্তি বের করে দেখাইতে পারে নাই। অথচ এই আসিফ নজরুলের গলা সব থেকে বড় ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দিল্লি না পিন্ডি করতেছে তো, কিন্তু এগুলোও হচ্ছে, তারপরেও হচ্ছে যে এনারা নিজেদের মধ্যে কোনো রকমের দেশের প্রতি তার দায়বদ্ধতা, জবাবদিহিতা, স্বচ্ছতা নাই। শুধু আসিফ নজরুল কিংবা প্রধান উপদেষ্টা কেন, এই সরকারের প্রত্যেকজন উপদেষ্টা, এই সরকারে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে, কেউই দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের প্রতি প্রেম থেকে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করছে না। এটা বাংলাদেশের জনগণ অলরেডি 1 বছরে বুঝে গেছে। কিভাবে বুঝে গেছে আমি বলি, দেখেন আপনারা এখন যদি এনসিপি ডাকে লোকজন আসেই না, এনসিপিদেরকে এখন অলরেডি তাদের হলে, ইউনিভার্সিটির ভিতরে ভুয়া বলে বলা শুরু করে দিছে। এখন সব জায়গাতেই তারা হচ্ছে একটা করে ধাক্কা খাচ্ছে। এখন বলেন সব জায়গায় বলে আওয়ামী লীগের বলে পালাই গেছে সব নেতারা, আবার বলে যে সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছে, আবার জেলে ভরায় রাখছে এতগুলো এমপিকে, এতগুলো মন্ত্রীকে, এতগুলো সাধারণ কর্মীকে। 2 দিন পর পরে অভিযান চালায় আর আওয়ামী লীগের কর্মীকে ধরে। তারপরেও বলে যে যা কিছু করছে সব আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করতেছে তো অঙ্গ সংগঠন করছে, তাই তো। তো এই যে অন্যের ঘাড়ে দোষ দিয়ে কাঁঠাল খাওয়া তো আসলে আমাদের পুরনো অভ্যাস বাঙালি হিসেবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন বিদেশে থেকেও সেই অভ্যাসটা ছাড়তে পারেন নাই আর কি, ওই একই ক্যাটাগরিতে চলছে, নাথিং নিউ। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের এখন সরকারের বুঝতে হবে, সরকার এখন বলছে যে কোনো না কোনোভাবে 5 তারিখের মধ্যে একটা জুলাই ঘোষণাপত্র তৈরি করবে। আপনাদের কথা মনে আছে 90-এর গণ অভ্যুত্থানের কথা, মনে থাকার কথা সবারই। সেই সময় কিন্তু একটা 3 জোটের দলিল হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলনে যে কয়েকটা জোট হয়েছিল সবাই মিলে একটা দলিল করেছিল যে আমরা এই করব, ওই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। তো সেই দলিল কি আছে এখনো? কারো কাছে আছে? কারো মনে আছে? নাই। তো একইভাবে এই যে সনদ হচ্ছে না, যতজনই সিগনেচার করুক, যতই স্বাক্ষর করুক আর যতই ঘোষণা হোক, এই সনদের কোনো মূল্য থাকবে না। কেন থাকবে না বলেন? কারণ এই সনদের সাথে জনগণের সম্পৃক্ততা নাই। যেই জনগণের কাছে সরকারের জবাব দিতে থাকার কথা ছিল, স্বচ্ছতা থাকার কথা ছিল, দায়বদ্ধতা থাকার কথা ছিল, সেই সরকার যখন জনগণকে অ্যাভয়েড করে এগুলো কাজ করছে, তো জনগণও তাদের তো ফেলে দিবে, তাই না? এটা জনগণের ম্যান্ডেট কোথায়? আপনি হচ্ছে যে বিএনপিকে বলছেন যে সে জনগণের প্রতিনিধি, না, আকে ভোট দিছে কেউ, নির্বাচনে তো দেন নাই,
জাতীয় পার্টিকে ডাকিনি না, এনসিপি তো নিবন্ধনই নাই, জামায়াতে ইসলাম ভোট পায়, কেন্দ্র পায় 2টা, ভোট দিলে, নির্বাচনে অংশ নিলে 2টা কেন্দ্র পায়, 2, 3টা, 4টা এরকম। তাহলে আর কে থাকলো ভাই? প্রিন্স ভাইরা কখনো জিতছে? এই যে জোনায়েদ সাকি একবারও কি জামায়াত টেকাইতে পারছে? নূর তো কখনো দাঁড়াই নাই। বিকাশ নূর, আপনাদের ফুয়াদ বকর বকর করে যে আর কি, বিশাল আইনজীবী, বিশাল ব্যারিস্টার, যদিও সনদ নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই, আমি সেই প্রশ্নটা তুলতে চাই না। তারপরে হচ্ছে যে এরা কি কখনো জিতছে? তো কিভাবে তারা আমাদের প্রতিনিধি হয়? 18 কোটি মানুষের সম্মতি ছাড়া কিভাবে কোনো সনদ গৃহীত হয়? অথচ বাংলাদেশের সংবিধান 71 সালে সর্বজন বিদিত, সর্বজন গৃহীত, বিশ্বব্যাপী সবথেকে ভালো সংবিধানের মধ্যে অন্যতম বাংলাদেশের সংবিধান। ওয়েল রিটেন্ড, ওয়েল থট এবং ওয়েল ডিজাইনড। প্রত্যেকটা সেগমেন্ট গুরুত্বপূর্ণ এবং খুবই সাকসেসফুল একটা সংবিধান তৈরি হয়েছে বাংলাদেশে। এটা বিশ্বব্যাপী সমাদৃত, সেই 71 সাল 72 সাল থেকে কন্টিনিউয়াসলি এখনও, এবং বাংলাদেশের সংবিধানকে কেউ বিট করতে পারে নাই। সেই সংবিধানের উপরে উঠে জুলাই সনদ। জনগণ এটা হবে, কখন হবে? যখন 18 কোটি মানুষ এটাকেই চাবে তখন। আপনি যে দলগুলো কখনো দল নির্বাচনই করে নাই, যে দলগুলো কখনো, যাদের কোনো জনপ্রিয়তা নাই, যাদের কোনো জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, তাদেরকে ডেকে সিগনেচার করাই নিলেন আর বলেন যে এটাই জুলাই সনদ, সেটা জনগণ মানবে? আপনারা কলা ঝুলাই মূলা খাইতে পারেন, মূলা ঝুলাই কড়া খাইতে পারেন, কিন্তু জনগণ এটা না। আপনাদেরকে দেখছে জনগণ, আমার মতো মানুষ, সাধারণ মানুষ আপনাদেরকে অবজার্ভ করছে, শুধু আপনাদের কর্মকাণ্ডগুলো দেখছে। যখন সময় হবে ঠিক মতো বাস দিতে সময় লাগবে না। এটা বাঙালি নিয়ম। বাঙালিদেরকে নিয়ে আনপ্রেডিক্টেবল, বাঙালিদেরকে নিয়ে কখনো পরিকল্পনা করা কঠিন কারোই। শুধু আপনাদের না, আমি গ্যারান্টি দিয়ে বলি, শুধু আপনারা না, বিশ্বের মানুষ বাংলাদেশিদের নিয়ে যে প্ল্যান করেছে, যে প্ল্যান করতে চায়, এই প্রত্যেকটা প্ল্যান বিফলে যাবে, জাস্ট বিকজ অফ বাঙালির ক্যারেক্টার, বাঙালির বৈশিষ্ট্য এই। বাঙালি অনেক সহ্য করে, কিন্তু যখন ঘুরে দাঁড়ায় তাকে আটকানো যায় না, কেউ দাবায় রাখতে পারে না। এবার আজকে আপনাদেরকে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।